নমস্কার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরাক নাগরিক সংসদ এবং নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকের এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এটা আমরা সবাই জানি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি 8ই ফাল্গুন ছিল সেই দিন, এবং ঘটনাক্রমে আজও 8ই ফাল্গুন। সেই 8ই ফাল্গুন 21শে ফেব্রুয়ারি দিনটি আজ আন্তর্জাতিক ভাবে উদযাপিত হচ্ছে বিশ্বজুড়ে। আজকে এই অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন আমাদের এই অঞ্চলের প্রথিতযশা কবি, সাংবাদিক, লেখক, সমাজচিন্তক শ্রী অতীন দাস মহাশয়। শ্রী অতীন দাস মহাশয় ইতিমধ্যে মঞ্চে আসন গ্রহণ করেছেন। আমাদের মধ্যে রয়েছেন আরেকজন বিশিষ্ট ব্যক্তিত্ব, ইতিহাসের গবেষক, একই সঙ্গে বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী দেবাশিস দাস মহাশয়। তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে রয়েছেন আরেক বিশিষ্ট ব্যক্তিত্ব, সমাজকর্মী শ্রী সঞ্জিত দেবনাথ মহাশয়। তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। রয়েছেন কবি, লেখক শ্রী অভিজিৎ চক্রবর্তী মহাশয়। তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখানে রয়েছেন নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সচিব শ্রী অশোক দেব মহাশয়কে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখানে রয়েছেন শ্রী শতদল আচার্য মহাশয়, বঙ্গ সাহিত্য সম্মেলনে শ্রীমতী সুজয়া ভট্টাচার্য মহাশয়া, শ্রীমতী শুক্লা ভট্টাচার্য মহাশয়া, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, আরোহণ সাংস্কৃতিক সংস্থার কান্ডারি শ্রীমতী শিল্পী ভট্টাচার্য মহাশয়া, কবি স্বাগতা চক্রবর্তী মহাশয়া, রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, ঈশান বাংলার সম্পাদক এবং প্রান্তজ্যোতি দৈনিকের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা শ্রী চয়ন ভট্টাচার্য মহাশয়, সাংবাদিক শ্রী গৌতম তালুকদার, সমাজকর্মী শ্রী হিতেশ চক্রবর্তী মহাশয়, এবং রয়েছেন ঈশান বাংলার শ্রী বঙ্কিম সুনার মহাশয়, সাংবাদিক সমাজকর্মী শ্রী বিশ্বজিৎ নাথ মহাশয়, এবং রয়েছেন শ্রী রত্নদীপ দেব, বিশিষ্ট সাংবাদিক শ্রী রত্নদীপ দেব সহ অন্যরা রয়েছেন। আজকে এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের আমাদের যেমন গান হবে, কবিতা আবৃত্তি হবে, পাশাপাশি বরাক নাগরিক সংসদের এই অনুষ্ঠানে প্রতি বছরই ইউনেস্কো নির্ধারিত যে আলোচনার বিষয় থাকে সেটি নিয়ে চর্চা হয়, এবং এবার ইউনেস্কো নির্ধারিত আলোচনার বিষয় হলো ফস্টারিং মাল্টিলিঙ্গুয়ালিজম ফর ইনক্লুশন ইন এডুকেশন এন্ড সোসাইটি। এটা একটা বাংলা এখানে করা হয়েছে যে শিক্ষা ও সমাজে অন্তর্ভুক্তির জন্য বহু ভাষার বিস্তার প্রচার, অর্থাৎ শিক্ষা এবং সমাজকে এগিয়ে নিয়ে যেতে বহু ভাষার, বহুভাষিকতার যে ব্যাপারটা, সেই ব্যাপারটি নিয়ে আলোচনা। স্বাভাবিকভাবে বিভিন্ন প্রসঙ্গ উঠে আসবে, কারণ আমরা সবাই জানি যে বহু ভাষার প্রচার, বহু ভাষার শিক্ষা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো আগ্রাসন, যে একটি ভাষার উপর আরেকটি ভাষাকে চাপিয়ে দেওয়া, একটি ভাষাকে আরেকটি ভাষার আগ্রাসনে নির্মূল করে দেওয়া, সেটা একটা দিক। সব মিলিয়েই আমরা দেখেছি যে প্রতি বছর এই দিনটিতে ইউনেস্কো আলোচনার যে বিষয় নির্ধারণ করে থাকে সেটিতে সেই মাল্টিলিঙ্গুয়ালিজম, বহুভাষিকতার বিষয়টিকে
গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এ বিষয়ে আলোচনা হবে। আমরা অনুষ্ঠানের শুরুতে আমরা এর আগেও বরাক নাগরিক সংসদের একটি অনুষ্ঠানে আমরা অভিনন্দন জানিয়েছিলাম, সম্মাননা জ্ঞাপন করেছিলাম শ্রী অতীন দাস মহাশয়কে। যেভাবে তিনি আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতিকে ঋদ্ধ করে চলেছেন, যে একটা আন্তর্জাতিক স্তরে আমাদের ভাষার মানকে এগিয়ে নিয়ে চলেছেন, বিষয়বস্তু যেভাবে তিনি নির্বাচন করে বিভিন্ন লেখা তিনি লিখে চলেছেন, তা আমাদের এই অঞ্চলকে আলোকিত করছে, পাশাপাশি ভারতীয় সাহিত্য এবং বিশ্ব সাহিত্যের অঙ্গনকেও সেটা আন্দোলিত করছে। সেই হিসাবে আজকেও আমরা শুধু তাকেই আমরা বরণ করব। অনুষ্ঠানের শুরুতে উত্তরীয় দিয়ে তাকে বরণ করবেন এই প্রজন্মের অত্যন্ত প্রতিশ্রুতিমান সাংবাদিক শ্রী রত্নদীপ দেব মহাশয়। আমাদের যে কচিকাচাদের নিয়ে যাদেরকে নিয়ে আমি এখানে এসেছি অনুষ্ঠান করার জন্য, ওই কচিকাচাদের নাম বলছি প্রথমেই। তুমি নমস্কার দাও। তারপর নমস্কার, আমি সোনালী মজুমদার। নমস্কার, আমি প্রীতি দেবনাথ। নমস্কার, আমি জস্মিতা নাথ। নমস্কার, আমার নাম রূপালী মজুমদার। নমস্কার, আমার নাম এখন আমাদের শুরু হচ্ছে উদ্বোধনী নৃত্য, যেটা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের উদ্দেশ্যে। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। হেথা নাইকো মৃত্যু নাইকো যারা, বলে আয় রে ছুটে আয় রে তরা। হেথা নাইকো মৃত্যু নাইকো যারা,
দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা সারা। সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা নৃত্য পরিবেশন করলেন খুব সুন্দর। অত্যন্ত আজকের দিনটির সঙ্গে সঙ্গতি রেখে আজকের যে আলোচনার বিষয় যে বহুভাষিকতা, সেটিরও একটা দিক নির্দেশ করলো তাদের এই নৃত্যের মধ্য দিয়ে। আর ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্ব ডক্টর বিমলেন্দু নাথ মহাশয়, তিনি আসন গ্রহণ করেছেন, তাকে স্বাগত জানাচ্ছি। এবারে এবং উপস্থিত হয়েছেন কবি এবং বিশিষ্ট ব্যক্তিত্ব লেখক শ্রীমতী মিতা প্রকাশ মহাশয়, তিনি আসন গ্রহণ করেছেন। এবারে আমরা চলে যাব আলোচনা পর্বে। আজকের যে আলোচনার বিষয়, সেই বিষয়ে আমরা আলোকপাত করব। প্রথমেই বক্তব্য উপস্থাপন করবেন শ্রী চয়ন ভট্টাচার্য মহাশয়। নমস্কার। সবাইকে আদাবের সম্বোধন করছি। আজকের যে আলোচনা সেটা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেটা ইংরেজিতে লেখা আছে পোস্টারিং মাল্টিলিঙ্গুয়ালিজম ফর এডুকেশনাল সোসাইটি, মানে সমাজ শিক্ষা সমাজে অন্তর্ভুক্তির জন্য বহু ভাষা, প্রতিটি ভাষার যে গুরুত্ব, সেই দিনটাকে। তো এর আগে একটু আমি কয়েক মিনিট একটু বিশ্লেষণ করে নেব, যেটা ভালো যে ভাষা আন্দোলন হয়েছিল সেটার যে সূচনাটা হয়েছিল সেটা অনেকেই জানেন, কিন্তু কয়েকটা জিনিস সেখানে লক্ষণীয় যে ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়েছিল। তারপর পাকিস্তানের শাসকরা চেয়েছিলেন যে উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, কারণ যদিও উর্দু মাতৃভাষা আছে এবং লোকের সংখ্যা পাকিস্তানের ছিল, পাকিস্তানের জনসংখ্যা 6 থেকে 7% হবে, কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ যিনি পাকিস্তানের স্রষ্টা, তিনি বলেছিলেন যে লিঙ্গফাক্কা অফ দ্য মুসলিম, মানে মুসলমানদের মধ্যে একটা ভাষা আদান প্রদানের জন্য উর্দু হবে একটি গ্রহণযোগ্য ভাষা, এবং এটা অনেকটা ইসলামীয় সভ্যতা বা ইসলামিক দেশগুলির সঙ্গে অনেকটা ভাষার মিল আছে, যদিও এটা ইন্ডিয়ান একটা ভাষা, তা সত্ত্বেও সেটা বলা হয়েছে। এবং এটা বলা হয়েছিল যে, এবং মোহাম্মদ আলী জিন্নাহ এটাই বলেছিলেন ঢাকায় এসে যে পাকিস্তানি হবে ভাষা, এবং যারা, এবং তিনি এটা বলেছিলেন যে যারা বাংলা ভাষার কথা বলছেন তারা পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে, তারা রাষ্ট্রদ্রোহী, এরকম কথা বলেছিলেন। এবং এটা বলা হয়েছিল যে যদি বাংলা ভাষা গ্রহণ করা হয় সেটা হলো গিয়ে বাংলা ভাষা, বাংলা অক্ষর, বাংলা ভাষাটা হলো একটা হিন্দু আদি সংস্কৃতির একটা অঙ্গ, এরকম কথাও বলা হয়েছে। কিন্তু এর প্রতিবাদ উঠে ঢাকা থেকে, এবং পরবর্তী আপনারা জানেন কি ঘটেছিল। এবং প্রথম যে ভাষা আন্দোলনের যে আপনার বাংলা ভাষার দাবিটা উঠেছিল, একটা সংগঠন করেছিল তরুণদের মজলিস, এবং সেখান থেকে সেটা সূত্রপাত হয়েছিল। এবং 1956 ইংরেজির 23 মার্চ পাকিস্তান বাংলা ভাষাকে স্বীকৃতি দেয়। এই যতটা বছরের যে আন্দোলন, সেই আন্দোলনের একটা ইতিহাস, সেটা হলো বাঙালি জাতির ইতিহাস, বাঙালি জাতিসত্তার ইতিহাস, সেটা ধর্মনিরপেক্ষ একটা বাঙালি জাতিসত্তার যে একটা ইতিহাস, সেটাই আমরা দেখি। এবং সেইভাবেই ভাষা আন্দোলনের ভিতর দিয়ে একটা বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল, এবং সেখানে ধর্ম খুব একটা প্রাধান্য পায়নি। এবং অনেকেই, এবং এই যে এরপরে এটাকে পরবর্তীতে দেখি এই আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়েছে। আমি ধন্যবাদ জানাই সেই দুই ভদ্রলোক যারা কানাডায় বাস করেন। তারাই প্রথম
রাষ্ট্রসংঘের কাছে দাবি করেছিলেন বাংলাকে 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। প্রথমে 6টি দেশ সমর্থন জানিয়েছিল, তারপর সেটা বাড়তে বাড়তে 188 হয়েছে। 2010 সালে 21শে ফেব্রুয়ারিকে একটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রসংঘ স্বীকৃতি দেয়। এর আগে বর্ষ হয়েছে এই যে একটা জাতীয় একটা এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে এবং সেই সময় বাংলাদেশ গণপরিষদ নামে একটি সংস্থা জন্ম হয়েছিল 51 এবং তারা বলেছিল যে বাঙালি জাতিসত্তার কথা, যে নবান্ন, তারপর পয়লা বৈশাখ এসব সবাইকে পালন করতে হবে। এবং তখন থেকেই যেটা এখনো বাংলায় চলছে, সেটা আমরা পালন করি না, কিন্তু ওরা পয়লা বৈশাখ বা নবান্ন উৎসব এসব চলে আসছে। এবং এতে কি হয়েছে, বাঙালির যে জাতিসত্তার বিকাশ করতে আমি আগেই বলছি। এখন আমি বেশি সময় দিচ্ছি না, আমি চলে আসছি মূল আলোচনায়। শিক্ষা ও সমাজ অন্তর্ভুক্তির জন্য যে বহুভাষার বিকাশ। দেখুন, ভাষার সঙ্গে একটা ভাষা হলো গিয়ে ভাব প্রকাশের একটা মাধ্যম। ভাষার সংজ্ঞা এটাই বলা হয়েছে প্রথমত। ব্যাকরণে আগে বলা হতো মানুষের কথাকে ভাষা বলা, কিন্তু না, পরবর্তীতে দেখা গেল না, মানুষের কথাকেই ভাষা বলা যায় না, পাখিও কথা বলে, কিন্তু সেটা ভাষা হয় না। ভাষা একটা অর্থ প্রকাশ করতে হবে, মনের ভাব প্রকাশ করতে হবে। তো প্রশ্নের সাথে যে কোনো ভাষাই করা যায়, তাহলে কেন মাতৃভাষার কথা বলা হচ্ছে? আমি ভাব প্রকাশ করবো, আমি যেখানে থাকবো ভাষা শিখে নিলেই তো আমার ভাব প্রকাশটা হয়ে যাবে। কিন্তু না, রবীন্দ্রনাথ বলেছিলেন মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান। মানুষের কিছু কিছু অন্তর্ভুক্তি, সেটা একমাত্র মাতৃভাষাই প্রকাশ হবে। আবার দেখা গেছে যে শুধুমাত্র মাতৃভাষা শিখলেই হয় না, অন্য মাতৃভাষাকেও সম্মান করতে হয়। এবং মূলত এই ধারণা থেকে এসেছে আন্তর্জাতিক মাতৃভাষা পালনের যে ধারণা। তো যেমন আমরা দেখি আমাদের, এখন আমি আসছি একটু ভাড়াতে, যেমন আমরা অনেক সময় বলি কেন আমাদের স্কুলগুলিতে, এবার মনে আছে আমরা যখন কলেজে পড়ছি তখন একটা সেবা সার্কুলার বলা হয়েছিল যে একটা ভাষা হিসেবে অসমীয়া পড়তে, একটা ভাষা হিসেবে অসমীয়া পড়তে। আমরা সেটা প্রতিবাদ করেছিলাম, ছাত্র আন্দোলন হয়েছে। কিন্তু এখন আমি ভাবছি সেই আন্দোলনটা করা ঠিক হয়েছে। তখন যদি আমরা একটা অসমীয়া ভাষা পড়তাম, তাহলে হয়তো আমাদের ছেলেমেয়েরা বেশি চাকরি পেত। স্টেট ল্যাঙ্গুয়েজ একটা শেখা কোনো অন্যায় কিছু, কিন্তু তখনকার দিনে এই কথাটা বলা খুব কঠিন কাজ ছিল। আমরা মনে করেছিলাম যে হয়তো আমরা অসমীয়া হয়ে যাবো, অসমীয়া ভাষা একটা। তার জন্য হচ্ছে শেখাটা উচিত ছিল, এতে আমাদের ভাষার ডেভেলপমেন্ট হতো, আমাদের চিন্তা উন্নতি। কিন্তু আমরা এটা কোন সময় বলি না। সেদিন আমি এনআইটিতে গেছিলাম, একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, তো দেখলাম যে লেখা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, নিচে লেখা ভারতীয় প্রৌদ্যোগিক সংস্থা, কিন্তু কোনো জায়গায় বাংলা একটা শব্দ দেখতাম না। এটা কিন্তু আমরা কোনো প্রতিবাদ করছি। কিন্তু আমরা যদি এখানে দেখতাম যে অসমীয়া বাংলা লেখা আছে, আমরা বলতাম যে না, কেন এখানে অসমীয়া কোনো বাংলা নেই। তো এই যে আমাদের ভিতরে যেটা বিচারটা, এটাও কিন্তু ঠিক, এটা বুঝতে হবে। আমরা সব ভাষাকেই সম্মান জানাবো, সব ভাষাই শিখবো, মাতৃভাষা তো অবশ্যই বোঝা। আমাদের সেন্ট্রাল স্কুলে এখন পর্যন্ত বাংলা চালু হয়, কিন্তু পশ্চিমবঙ্গে বাংলা চলছে, তামিলনাড়ুতে ওদের ভাষা চলছে, হ্যাঁ, এবং গুয়াহাটিতে অসমীয়া হয়, কিন্তু আমাদের কাছাড়ে এখনো বাংলা ভাষা সেন্ট্রাল স্কুলে চালু হয়নি। তুই চাইলে বাংলা পড়তে পারো, কিন্তু হয়তো সেবার স্কুলগুলোতে, ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে আছে বাংলা একটা সাবজেক্ট, কিন্তু অন্তরপক্ষে এই জায়গাগুলো আমাদের দেখা উচিত। আমরা মানছি যে বর্তমান প্রেক্ষাপটে ইংরেজি শেখাটা খুব জরুরি, কিন্তু ইংরেজি শিখতে গিয়ে আমরা বাংলা বলছি, এগুলো আলোচনা অনেক হয়েছে, এটা আমি আর করছি না। কিন্তু এই যে কথাটা এবার বলা হয়েছে যে ফস্টারিং মাল্টি ল্যাঙ্গুয়েজ, আমার সব ভাষাকে সম্মান করতে হবে, সব ভাষা শিখতে হবে, এই মানসিকতাটা থাকতে হবে। এটি হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল। আমি যদি সব ভাষা মোটামুটি আয়ত্ত করতে পারি, আমার কোনো অসুবিধা হবে না। আমি যে কোনো জায়গায় গিয়ে যে কোনো মধ্যে চলাফেরা করতে পারবো, আমার জ্ঞান বাড়বে। এবং ভাষা শেখাটা কঠিন কিছু। দেখা যায় একটা মূর্খ লোক অনেক ভাষায় কথা বলতে পারে, কিন্তু ওর কোনো শিক্ষাগত যোগ্যতা নেই। ভাষা শেখাটা একটা নেশা, অনেক ইচ্ছা করলে শেখা। তো আজকে অনেক দেরি হয়েছে আমাদের আলোচনা, হ্যাঁ, আমারও ডিউটির সময় শুরু হয়ে যাচ্ছে। আর আমার সত্য চিন্তা আছেন এখানে, তিনি বক্তব্য রাখবেন, আরও আছেন সবাই। আমি আপাতত আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ শ্রী চয়ন ভট্টাচার্য মহাশয়। আজকের আলোচনার বিষয়ে তিনি আলোকপাত করলেন। বস্তুত এই যে আলোচনার বিষয়, সেটা আমাদের ভারতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি ভারতবর্ষের যেসব অঙ্গরাজ্য রয়েছে সেক্ষেত্রেও এই বিষয়টি অত্যন্ত প্রণিধানযোগ্য। এই কারণ যে ভারতবর্ষে যে রাজ্য গঠন হয়েছিল তা হয়েছিল ভাষার ভিত্তিতে, ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে, এবং সেটা
করার পর আমরা দেখেছি যে আমাদের এই রাজ্যের মতো আসামের মতো রাজ্য যেগুলো মূলত বহুভাষিক একটা রাজ্য, কোনো একটি ভাষা আধিপত্য সেখানে থাকতে পারে না, এরকম রাজ্য যখন একটা ভাষার ভিত্তিতে গঠন করা হয়েছে, সেখানে সমস্যা থেকে গিয়েছে, প্রকট সমস্যা, যা দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে গবলয়ে উত্তর ভারতে আমরা দেখেছি যে বহু ভাষা ছিল, কিন্তু সেগুলো হিন্দির আগ্রাসনের ফলে সেগুলো প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে। সেখানে একটা হিন্দি ভাষার ইম্পেরিয়ালিজম কাজ করেছে। সাউথ ইন্ডিয়াতেও এর প্রভাব রয়েছে, বিভিন্ন জায়গায় এভাবে প্রভাব রয়েছে। যে সমস্ত রাজ্যে অন্তত 90% বা এর বেশি একই ভাষার মানুষ, সেখানে হয়তো সমস্যা নয়, কিন্তু ভারতবর্ষে অনেক রাজ্য রয়েছে যেখানে হয়তো 30%, 40% করে, 20% করে বহু ভাষার অবস্থান রয়েছে। সেটাই সমস্যা। এবং সেই প্রেক্ষাপটে যে আমি অসমীয়া শিখবো, কিন্তু অসমীয়া চাপিয়ে দেওয়া হবে কেন? অসমীয়া চাপিয়ে দেওয়া যেতে চাপানো যায় না, এইটাকেও নিশ্চিত করার জন্য আজকের আলোচনা। এই আলোচনা শুধু এটা নয় যে অসমীয়া যারা তারা শুধু অসমীয়া ভাষা শিখবে, তাহলে অসমীয়াদের যে পাঠ্যক্রমে সেখানে কেন বাংলা থাকবে না, বড় ভাষা থাকবে না, এরকম ভাষা থাকবে না? এটা সবাইকে নিয়ে একটা ভাষার উপর আরেকটা ভাষাকে চাপিয়ে দেওয়া নয়, এই বার্তা ও আজকের এই আলোচনার বিষয়। এবারে আমি সতীন দাস মহাশয়কে তার বক্তব্য উপস্থাপন করার জন্য ভাষণে আজকের দিনের তাৎপর্য ব্যাখ্যা করেছেন জন ভট্টাচার্য। আর আমরা প্রতি বছরই এই ব্যাপারে আলোচনা হয়। আমরা এটাকে নিয়ে পুনরুক্তি দিকে আমরা যাব না। আমরা শুধু এটুকু বলতে চাই, এই যে আমরা দিনটা পালন করি, এর সঙ্গে আমাদের জীবনের কি সম্পর্ক আছে। ভাষা শুধু ভাব প্রকাশের মাধ্যম নয়, ভাষা হচ্ছে একটা জাতিসত্তার পরিচয়। ভাষাহীন কোনো জাতি পৃথিবীতে টিকে থাকতে পারে না। আমরা দেখেছি এই পৃথিবীতে বহু ভাষা মুক্ত হয়ে গেছে। বিগত শতকে প্রায় 3500 ভাষা মুক্ত হয়েছে। আমাদের ভারতবর্ষেও এ ধরনের ঘটনা ঘটেছে। আপনারা জানেন উত্তরবঙ্গে টোটো বলে একটা গোষ্ঠী আছে, এই ভাষায় এখন কথা বলি 100 লোকের ওপর। এই ধরনের ব্যাপার ঘটেছে। এগুলো ঘটে যে ভাষাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে যেটা সামাজিক বা রাষ্ট্রীয় দায়িত্ব আছে, সেটা সব ক্ষেত্রে পালিত মনে হয়। আমি এই ভাষার ব্যাপারে 19শে মে এবং 21শে ফেব্রুয়ারি বহু বছর থেকেই আমাকে বক্তব্য রাখতে হয়। আমি এই চেচনিয়ার একটা গল্প বলতাম প্রায়, যে সোভিয়েত রাশিয়ায় দাগিস্তান বলে একটা জায়গা আছে, যেটা চেচনিয়ার অন্তর্গত। চেচনিয়া আপনারা জানেন, ওইখানে খুব জেহাদিরা বোমা ফাটায়, প্রায় এই সমস্ত পত্রিকায় আসে। সেই দাগিস্তানে যে ভাষাভাষীরা, তাদের শিক্ষিত লোকের সংখ্যা মাত্র 20,000। আর এই ভাষায় কথা বলে সর্বসময় 50,000 লোক। ওই ভাষারই একজন কবি রসুল গাজনাত, তিনি এই দাগিস্তানি ভাষায়, আবর ভাষা বলে ওটাকে, সেই আবর ভাষাতে সাহিত্য চর্চা করে রাশিয়ার যেটা সর্বোচ্চ সম্মান অর্ডার অফ লেনিন সেই সময়ে তিনি লাভ করেছিলেন। এবং রাষ্ট্রীয় উদ্যোগে তাকে সারা পৃথিবীতে ভ্রমণের সুযোগ করে দেওয়া হল। এই রসুল গাজনাত কলকাতায় এসেছিলেন, ঢাকায় এসেছেন, তার বিভিন্ন বই বাংলা ভাষায় অনুদিত হয়েছে। সেটা কি, যে 20,000 লোক, শিক্ষিত লোক যে ভাষা, সেই ভাষাকে এইভাবে তুলে নেওয়া হয়েছে। যাই হোক, আজকে যেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা পালন করছি, চয়ন ভট্টাচার্য বলেছেন, কিন্তু এটাই তাৎপর্যটা কি? এটা
52 ইংরেজিতে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন বাঙালি 4-5 জন লোক। তাদেরই মানে যারা অনুগামী তারা ওই বলছিলেন এই কানাডাতে মানে রফিকুল আর তার বন্ধু দুজন মিলে ওইখানে একটা সংগঠন আছে মাদার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, সেই সংগঠনটির নাম। তো ওই সংগঠনে শুধু বাংলা নয়, ইংরেজি, জার্মান এবং বিভিন্ন দেশে মানে হিন্দিও আছে এই সংগঠন। ওই দুজন মিলে জেনেভাতে তখন মানে ওই জাতিসংঘে গিয়ে বললো যেমন মেয়ের দিবস হয়, নারী দিবস হয়, বিভিন্ন দিবস হয়, একটা মানে ভাষা দিবস যাতে হয়। তখন ওটা জাতিসংঘ থেকে রিফিউজ করা হলো যে এইভাবে কোনো ইন্ডিভিজুয়াল সংগঠনের পক্ষ থেকে দাবি জানালে জাতিসংঘটা পারে না। জাতিসংঘের যারা সদস্য রাষ্ট্র আছে যদি তাদের তরফ থেকে এটা আসে তাহলে বিবেচনা করা যেত। তখনই ওরা বাংলাদেশের শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করলেন এবং ওই সময় 1999 এই হাসিনা ফার্স্ট টাইম মানে প্রাইম মিনিস্টার হয়েছে, তারই শিক্ষামন্ত্রী সাদেক। তো ও এই মানে হাসিনাকে বললো যে এই ধরনের একটা প্রস্তাব ওটা আমরা দিতে পারি। তখন হাসিনা খুব খুশি হয়ে আগ্রহের সঙ্গে বললো এটা যা করা যায় তোমরা সেভাবে করো। তো ওই শিক্ষামন্ত্রী প্যারিসে গিয়ে 10 দিন থাকলেন এবং বিভিন্ন জনের লবির মাধ্যমে, এবং আমাদের ভারতবর্ষে যিনি কিছুদিন আগেও আমার রাষ্ট্রদূত ছিলেন সৈয়দ মুয়াজ্জিম আলী, আমাদের সৈয়দ মুস্তাফা আলী পাথরপুর, ওই ভদ্রলোক দেখুন এই জাতিসংঘে বাংলাদেশের মানে স্থায়ী রাষ্ট্রদূত এবং ইউনেস্কোতেও দাঁড়িয়েছিল 7 মাস সদস্য। তো উনি একটা মানে কূটনৈতিক ভাবে 20টা দেশে স্বাক্ষর সংগ্রহ করলেন এবং এর মধ্যে মানে পাকিস্তানও ছিল। ওটা পেশ করার পরে নেক্সট যেটা ইউনেস্কোর সেশন হলো বিনা মানে প্রতিবাদে কোনো ধরনের ডিসকাশন ছাড়াই ওটা হয়ে গেল, মানে হয়ে গেল 1999 সালে। আর ওটা ছিল সেপ্টেম্বর মাস, আর ওই পরবর্তী যেটা ফেব্রুয়ারি থেকে ওটা আমরা পালন করি। তো এটার মূল ব্যাপারটা কি ছিল? মূল ব্যাপারটা ছিল যে সমস্ত ভাষা লুপ্ত হতে চলেছে বা সরকারি আনুকূল্য বঞ্চিত বা আমাদের ভারতবর্ষের মধ্যে যেরকম হয় যে বৈষম্যের শিকার, তাদের জন্য কিছু করা যায় কিনা। তো আমরা দেখছি যাদের জন্য এই ব্যাপারটা তারাই এই ব্যাপারে সচেতন। এই জন্য আজকে সেই দিবসের তাৎপর্যের থেকেও আমাদের আলোচনা করা উচিত যে এই দিবস পালনের যোগ্যতা কি আমাদের আছে কিনা, আমাদের অধিকার আছে কিনা। আমরা জানি 1961 আগে এই শিলচর শহরে ছেলেমেয়েরা মাকে মা ডাকতো, বাবাকে বাবা ডাকতো, বাবার বোনকে পিসি ডাকতো, মায়ের বোনকে মাসি ডাকতো। কিন্তু 61 পরবর্তী যে জেনারেশন মাকে মা ডাকে না, মম ডাকে, বাবাকে ড্যাডি ডাকে, আর সবাই আন্টি, সবাই আঙ্কুল। এবং না সবচেয়ে দুঃখের ব্যাপার যে এই শহরে বাসার জন্য লোক প্রাণ দিয়েছে। এই 2 দিন আগে এক ভদ্রলোক, অসমীয়া ভদ্রলোক, ভাস্কর চালিয়া, এইখানে যিনি ITA-তে সেক্রেটারি, আমাকে বললেন দাস সাহেব একটা দুঃখের ব্যাপার আপনাকে জানাতে চাই। কি বলে ওই যে সাপ্লাই যে ফুড সাপ্লাই ডোমিনাস না কি একটা ডমিনোস, তো বললো ওই ডমিনোজে আমি ফোন করেছিলাম কিছু খাবারের জন্য। আমি বাংলায় বলছি, কিন্তু ওরা কিছুতেই আর বাংলা বলে না, হিন্দি বলে। তো আমি জিজ্ঞেস করলাম আপনি কি বাংলা জানেন না? বলেন না বাংলা জানতাম।
ও বাংলা জানতে হবে। তাহলে উনি বলছেন যে আমি কি খুব ভুল বাংলা বলছি না কঠিন বলছি যে আপনারা বাংলায় জবাব দিতে পারছেন না? এসে এসে বলে কি বলছে। তারপরে যে সাপ্লাই দিতে যে ছেলেটা আসলো সেও মানে ইয়েতে বলছে, এই হিন্দিতে বলছে। তখনই চালিয়া তাকে বলছে যে তোমরা বাঙালি হয়ে কেন ইয়েতে বলছো এই হিন্দিতে? আমি তো বাংলায় বলছি তোমাদের। বলছে না, ওর তো মালিক বলে দিয়েছে। এইটা এইখানের ঘটনা, এক সপ্তাহ আগে। আর আপনারা জানেন এখানে এই চয়ন ভট্টাচার্য তার বক্তব্যে বলেছেন যে এই যে স্কুলগুলা এই কেন্দ্রীয় বিদ্যালয় সব জায়গাতে বাংলা ইয়ে হয়, ইয়েতে হচ্ছে না, শিলচরে হচ্ছে না। এই কেন্দ্রীয় বিদ্যালয়ে যাতে বাংলা হয় এই জন্য এই যে ভাষা সংরক্ষণ সমিতির যে মিহির রায় এবং আমরা কয়েকজনই ওটাও যে এখানে যেটা হিন্দি শিক্ষক সংস্থার ইয়ে ছিল হেডকোয়ার্টার, এখানে মেমোরেন্ডাম দেওয়া হয়েছিল এবং চাপাচাপির ফলে সিদ্ধান্ত হয়েছিল বাংলা টিচার নিয়োগ হয়েছে। কিন্তু আমাদের কোনো গার্জিয়ান তাদের ছেলে মেয়েদেরকে বাংলা মানে পড়াতে দেন না। আজকেও বিভিন্ন বাড়িতে যে জিজ্ঞেস যখন করি হায়ার সেকেন্ডারি কী সাবজেক্ট আছে, বলবে ইংলিশ আছে না, এবং সঙ্গে ওল্ড অল্টারনেটিভ ইংলিশ আছে না, হলে হিন্দি আছে, মানে বাংলা না। এই হচ্ছে ব্যাপার। আমাদের বাড়িতে যারা ছোটো ছোটো ছেলেরা সোমবার কোন দিন জানে না, মানডে হতে জানে। তো এই যেখানে আমাদের ভাষাতে আমরা এই 19শে মে আর এই 21শে ফেব্রুয়ারি পালনের যোগ্যতা আছে কিনা, সেটা সবচেয়ে বড় বিচার্য। এইটা এমন কোনো ব্যাপার না যে সরস্বতী পূজার তারিখে একটা সরস্বতী পূজা আমাদের করতে হবে, আর এই 21শে ফেব্রুয়ারি এই আন্তর্জাতিক ভাষা দিবসে আমাদের করতে হবে, সেটা কোনো ব্যাপার নয়। তো আমি আজকে খুবই তিক্ত বিরক্ত। আজকে আমি সকালে ঘুম থেকে উঠেই যারা যারা আমার পরিচিত আমি ফোন করেছি, আমি নিজে বেরিয়েছি, আমি ইয়েতে গেছি রেলওয়ে স্টেশনে, আমি দেখতে গেছি যে এখানে যারা ভাষাপ্রেমী, মানে ভাষার প্রেমী বেশি যান একদম, যে কাউকে এখানে দেখা যায় কিনা। কাউকে আমি দেখিনি, একমাত্র ডিএসর মানে দু একজন লোক ছিল, আর কোনো একটা স্কুল থেকে এই যে খয়েরি রঙের ড্রেস পরে কয়েকটা দিয়েছিল, তারা গিয়ে একটা নতুন শব্দ জানিয়েছে। তো শিলচর শহরে আমরা গর্ব করি, শহীদের শহর, বাংলা ভাষার জন্য শহীদ হয়েছিল। আমরা এমনও বলি যে বাংলা ভাষার শহীদেরই সেই আন্দোলনের অবদান আমাদের বিশ্ববিদ্যালয়, এই সমস্ত আমরা বলতে খুব ভালো পাই। কিন্তু আপনারা শুনলে আশ্চর্য হবেন, আমাদের খুব একজন বিশিষ্ট বন্ধু পার্থ চ্যাটার্জি, যেখানে খুব নাম করা প্রফেসর ছিলেন, যেটা মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টের গোড়াপত্তন যার হাত দিয়ে হয়েছে, উনি থাকতেন নিজের করে। ওকে শিলচরে আনার ব্যাপারে আমার একটা ভূমিকা ছিল, উনি কিন্তু আমার সঙ্গে সম্পর্ক। ইনি খুব বড় সাংবাদিক, 35 ইয়ার্স আনন্দবাজার পত্রিকাতে কাজ করেছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। যাই হোক, তো উনি মেহেরপুরে থাকতেন, উনি ওই যে বিশ্ববিদ্যালয়ের বাসে যাওয়া আসা করতেন। তো আমাকে একদিন বলছেন, আমরা গিয়েছিলাম লালাতে এই ধরে একটা ফাংশনে, বলছেন অতীনবাবু আপনারা শুধু বলেন শহীদ ভাষার কথা, আমি রোজ বাসে যাই, আমার বাসে ছাত্ররা যায়, আমি জানি এই সমস্ত বাঙালি ঘরের মেয়েরা একে অন্যের সঙ্গে হিন্দিতে ইয়ে করে, তাদের একটা ডিসকাশন বাসের ভিতরে হিন্দিতে, বাংলা। তো এই এসে আমাদের দাঁড়িয়েছে বাংলা ভাষার ভবিষ্যৎ। আমি তো খুবই উদ্বিগ্ন
যে আমরা যারা পত্রপত্রিকা বের করি আর কিছুদিন পর অন্তত 20 বছর পর এই পত্রপত্রিকার পাঠক থাকবে না, কারণ এখন যারা পাঠক এরা হচ্ছে সেই পুরনো প্রজন্মের, নতুন প্রজন্মের যারা আসছে সেই বাংলা পত্রিকা পাঠক থাকছে না। তো এই যেখানে সংকট, সে জায়গাতে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যেটা বিষয়বস্তু, যে মাল্টিপল ল্যাঙ্গুয়েজের বিকাশ হবে, মাল্টিপল ল্যাঙ্গুয়েজের বিকাশ কি করে, মানে বাংলা ভাষা যারা মানে সমস্ত ভাষাগুলো এগিয়ে চলে মধ্যবিত্ত শ্রেণীকে আশ্রয় করে। বাঙালি মধ্যবিত্তের ঘর থেকে বাংলা বহুদিন আগেই বিদায় হয়ে গেছে। এখন যারা নিম্নবিত্ত তারাও সেই বাংলাকে বিদায় জানাতে মানে আগ্রহী, কারণ জাতি উঠতে হবে আমাদের। তাই বেঁধে স্কুলে আমাদের যেতে যদি না পারা যায় তাহলে এই জীবন ঘাটতি। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি আমাদের আত্মসমীক্ষা খুবই প্রয়োজন, এবং আমরা আদৌ বাঙালিরা বাংলা ভাষাকে রাখতে চাই কিনা। ইউনেস্কো একটা সমীক্ষা মানে চালিয়েছিল যে অনেক ভাষাই তো মরে গেছে, এর মধ্যে আর কোন কোন ভাষা মরতে চলেছে। তো সেখানে আর যাই হোক বাংলা ভাষা মানে মরবে এই ধরনের ধারণা খুবই কম। এটা হচ্ছে 1%। হ্যাঁ, কিন্তু এটা তো একদিনের ব্যাপার নয়, শতবর্ষের ব্যাপার। আগামী 100 বছরে ঘটবে আমরা জানি না, কিন্তু আমরা যারা বাংলাকে ভালোবেসেছিলাম এবং মাতৃভাষা সম্পর্কে আমাদের যাদের একটা বিরাট আবেগের ব্যাপার জড়িত, আমরা চাই না যে এই ভাষাটা আমাদের জীবিতাবস্থায় অন্তত যাতে ইয়ে না হয়, অশান্তিও না হয়, এই জন্য আমরা আসি। এবং আমি খুবই ক্ষোভের সঙ্গে আজকে মানে বলতে চাই কয়েকটা কথা। আর আপনারা যদি খারাপও পান তবুও আমাকে বলতে হবে যে যে সমস্ত বাচ্চারা মাতৃভাষায় পড়ছে না বা পড়ানো হচ্ছে না, এটার জন্য তারা কিন্তু দায়ী। তাদের অভিভাবকরা তাদেরকে মাতৃভাষার এই মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত করছে। এই অভিভাবকদের প্রতি আমার ধিক্কার মানে জানাতে চাই, যে যারা নিজের সন্তানদের এত বড় সম্পদ থেকে বঞ্চিত করছে শুধু অর্থ রূপে। ইংরেজি যে শিখছে বা বাংলা ভাষা বাদ শিখছে, এইটার পেছনে অন্য কোনো ব্যাপার নয় যে ইংরেজি শিখতে করে আমার ছেলে একটা ভালো চাকর হবে, মানে বাংলায় হয়তো সেটা হবে, কিন্তু এটাও ঠিক নয়। চীন দেশ এখন পৃথিবীতে একটা বড় শক্তি, অর্থনীতির দিক দিয়ে সব দিক দিয়ে, কিন্তু চীনারা শিক্ষা দীক্ষা করে চীনা ভাষা। যুদ্ধ বিধ্বস্ত জাপান সর্বস্ব হারারিত হয়েছিল, কিন্তু আবার উঠেছে, দাঁড়িয়েছে, এবং দেয়ার মানে ইকোনমিক সেই জাপানিরাও ইংরেজি ভাষা পড়া হবে না। এই জাপানিরা এরকম বিভিন্ন জায়গায় স্পেনিশ মানে ল্যাটিন আমেরিকা বিভিন্ন জায়গায় সেটাই হয়, কিন্তু আমরা জানি না যে সেই যে আমাদের যে কলোনিয়াল একটা লিগেসি, হ্যাঁ, সেটা আমরা এখনো বহন করে চলেছি। এবং তারই একটা ব্যাপার এই যে ভাষার চাপিয়ে দেওয়া। আপনারা সেটা জানেন, যারা দেশ দখল করতে চায়, সাম্রাজ্যবাদী শক্তি, তারা প্রথমেই ভাষাটাকে ছেড়ে নিতে চায়। মধ্যযুগে আমরা দেখেছি যখনই অ্যারাবিয়ানরা কোনো দেশ দখল করেছে সেখানে ভাষাটাকে ছেড়ে। অ্যারাবরা যখন মিশর দখল করলো তখন কোনো রক্তপাত হয়েছে, কিন্তু ভাষাটাকে নিয়ে নেয়। একমাত্র ওরা এসে
বাধা পেয়েছিল ইরানে। ইরানিরা তো আর্য জাতি, তারা অন্তত এটা রেজিস্ট করেছিল যে আমরা বৈশ্যতা স্বীকার করলেও ভাষা আমরা ছাড়ব। তো যাই হোক, ভারতবর্ষেও সেই ব্যাপারটা ঘটছে এবং ছোটো ছোটো ভাষার উপরে ক্ষমতাসীনরা, যারা ক্ষমতায় আছে, তারা আধিপত্য বিস্তার করছে। আজকে আন্তর্জাতিক ভাষা দিবসে যে বিষয় মাল্টিপল, মানে ইনক্লুশন অফ মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ইন এডুকেশন এন্ড সোশিয়াল অ্যাফেয়ার্স, এটা খুব তাৎপর্যপূর্ণ। আমরা নিজের ভাষা রক্ষা এবং তার বিকাশের প্রতি যেমন কাজ আমরা করব, তেমনি আমাদের প্রতিবেশী যে সমস্ত ভাষা আছে সেইগুলো যাতে বেঁচে থাকে সেই ব্যাপারে আমাদের সাহায্য করতে হবে। এবং এই ঐতিহ্য আমাদের আছে। আপনারা হয়তো জানেন বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের যেটা ভাষা আন্দোলন 60-এর দশকে, আমরা নিজেরা সেখানে অ্যাক্টিভিস্ট ছিলাম। আমাদের এই মণিপুরী মানে বিষ্ণুপ্রিয়াদের যেটা সর্বোচ্চ সংগঠন মহাসভা, আমাদের সম্পর্কে রেজলিউশন আছে, ঠিক সেইভাবে ডিমাসা ভাষা যাতে বেঁচে থাকতে পারে। পান্নালাল দাশগুপ্তর নাম আপনারা শুনেছেন, বিপ্লবী পান্নালাল দাশগুপ্ত। বিপ্লবী পান্নালাল দাশগুপ্ত নিজে হাত রঙে করেছেন, সম্মেলন করেছেন যে যাতে ডিমাসা ভাষার একটা নিজস্ব স্থিরতা হয়। তো বাঙালিরা অন্তত সেই পাপ থেকে মুক্ত। এখন আমরা পশ্চিমবঙ্গের রাজনীতির কারণে বাঙালিদের অবস্থা মোটেই ভালো নয়, কিন্তু তথাপি সেই পশ্চিমবঙ্গে সাঁওতালি, নেপালি, উর্দু, এমনকি সেই দিন আমাকে একজনে বলল সেই তেলেগু মাত্র কয়েক হাজার, 20,000, 25,000 তাদের ভাষাকেও স্বীকৃতি দেওয়া হয়েছে। তো বন্ধুগণ, আমি এইটুকুই বলবো যে আমরা তো অনেক রিচুয়াল পালন করি, তাতে কিন্তু আমাদের সেই অর্থে কাজের কাজ কিছু হয় না। যদি আমরা ভাষাকে সত্যিই ভালোবাসি তাহলে আমাদের প্রমাণ রাখতে হবে। কবছর আগে আমরা এই বাঙালি জাতীয় সংসদ বলে একটা সংগঠনের পক্ষ থেকে এই পৌরসভার ডেপুটি কমিশনার এই বিভিন্ন ইয়েতে আমরা দেখেছিলাম আবেদন, এবং মার্কশিটের সেশনের কাছে যে অন্তত যে সমস্ত সাইনবোর্ডগুলো লাগানো হয়, মানে ব্যবসায়িক প্রতিষ্ঠান, ইংরেজি করো হিন্দি করো আপত্তি নেই, অন্তত সাইনবোর্ডে মানে বাংলাটা যেন থাকে। আর আপনারা দেখবেন এই বাঙালির শহর শিলচরে অন্তত 95% সাইনবোর্ডে বাংলা নেই। তো আমরা যদি এই সমস্ত ব্যাপারে কিছু কাজ অন্তত করতে পারি তাহলেও বুঝবো যে ভাষার জন্য আমরা কিছু করবো। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই। আমরা যেন যা করি তার প্রতি আন্তরিক হই। আমাদের এখানে যারা রয়েছে সবাই কিছু না কিছু বলবেন, উপস্থাপন করবেন, তাই সংক্ষিপ্তভাবে সবাইকে করার জন্য অনুরোধ করছি। আমি প্রথমে শ্রী দেবাশিস দাস মহাশয়কে সঙ্গীত পরিবেশন করবেন, সঙ্গীত পরিবেশন করার জন্য দিবসের দিন যারা আত্মহত্যা দিয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আজকে আমি কলকাতা দূরদর্শনে এমনি বলে রাখছেন দেখেন, আমাকে দেখেন দূরদর্শন সকাল সকাল একটা অনুষ্ঠান, ওই সকাল সকাল অনুষ্ঠানে ঠিক 7টার সময় ইয়ে করে আজকে দিনটা কি, আজকে 8 ফাল্গুন। এরপরে যেটা লেখা ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এরপরে যে লাইনটা ছিল খুব গুরুত্বপূর্ণ। 1961 খ্রিস্টাব্দে 19শে মে শিলচরও ভাষায় শহীদদের যেন ভুলে না যায়। আমি খুব অবাক লাগছে, আমি বলা বন্ধ যাচ্ছে এটা করেছি সকালবেলা অনুষ্ঠান। তো এইটা আপনাদের খুব ভালো লাগছে। আপনার হয়েছে আমি আপনি একটু আগে যে বলেছেন যে না হবে না, কলকাতা দূরদর্শন তো দেখিয়েছে সেন্ট্রাল কমিটি শিলচরে মাতৃভাষা আন্দোলন যারা শহীদ হয়েছে তাদের ভুলে না যায়। যাও একটা গান গাইছি আমি। মাটিতে জন্ম নিলাম, মাটিটাই রক্তে মিশেছে,
এ মাটির গান গে ভাই, জীবন কেটেছে মাটিতে জন্ম নিলাম, মাটিটাই রক্তে মিশেছে। আকাশে অঝোর ধারে বনানীর শ্যামল ধারে, আকাশে অঝোর ধারে বনানীর শ্যামল ভারে, অরুণের সোনার রঙে আমার মাটি আজ সেজেছে, মাটিতে জন্ম নিলাম, মাটি আজ রক্তে মিশেছে। এ মাটি ছিনিয়ে নিতে কতবার ঝড় এসেছে, এ মাটি ভাসিয়ে দিতে কতবার বান ডেকেছে, এ মাটি ছিনিয়ে নিতে কতবার ঝড় এসেছে, এ মাটি ভাসিয়ে দিতে কতবার বান ডেকেছে। কত যে বুকের পাঁজর আড়াল করলে রুখলে সে ঝড়, কত যে শুনি ঝেলে উষার মাটি প্রাণ পেয়েছে, মাটিতে জন্ম নিলাম, মাটি আজ রক্তে মিশেছে। এ মাটির গান গে ভাই, জীবন কেটেছে মাটিতে জন্ম নিলাম, মাটি আজ রক্তে মিশেছে। ধন্যবাদ। প্রবীণ মজুমদারের না যে করোনার চেয়ে মানে পাওয়ার মধ্যে ধন্যবাদ শ্রী দেবাশিস দাস মহাশয়। আজকে অত্যন্ত প্রাসঙ্গিক এই গানটি তিনি আমাদের উপহার দিলেন। এবার অনির্বাণ জ্যোতিগুপ্ত মহাশয়। নমস্কার। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজকে যে অনুষ্ঠান আয়োজন হচ্ছে সেটা যারা আয়োজক তার মধ্যে রয়েছেন বরাক নাগরিক সংসদ এবং নিখিলগড় বঙ্গ সাহিত্য সম্মেলন শিলচর শাখা। তো আমি খুব একটা কিছু কথা বলছি না, অনেক জ্ঞানীগুণী ব্যক্তি রয়েছেন। অতীন্দ্রের কাছ থেকে খুব প্রাসঙ্গিক বক্তব্য শুনলাম। একটা কথা বলতে পারি যে আমার ছেলে বাংলা ইংরেজির সঙ্গে বাংলাও শিখেছে এবং বাংলা পত্রিকা নিয়মিত পড়ে, যদি আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট। গার্জিয়ানদের আমি বেশি সময় নিচ্ছি না, আমাকে চলে যেতে পারে জায়গায়। আমি বিজয় কুমার ভট্টাচার্য আপনারা চেনেন, 3-4 দিন আগে একটা কবিতা পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, তো সেটা মনে হলে এখন বেশ পড়ে দেওয়া যায়। এটা আবৃত্তি হবে না, আমি নিজে আগে পড়িনি, একটা পার্টি বলতে পারো। 19-21 বিজয় কুমার ভট্টাচার্য। 21-এর ফুল বাসি হয় না কখনো, মাতৃগর্ভে জন্ম নেই নিয়ত 19। বিশ্বাস না হয়ে যদি তো জিজ্ঞেস করো, বলবে ভারত বাংলাদেশের পুলিশ। 19-21 দেখে গাঙ্গেয় জোয়ার, 19-21 স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, 19-21 বাংলা ভাষার অহংকার, 19-21 যুদ্ধ জয়ের সংবাদ। ফেব্রুয়ারি মে মাসের রক্ত সূর্যোদয় যে আলো ছড়ালো তার দীপ্তে নিয়ে পরে, জুলাই আগস্ট দ্রুত হলো স্বপ্নময়, সময়েরা শহীদের জয়ধ্বনি করে। সালাম জব্বার আর কুমুদ রফিক, শচীন কমলা যিশু জগন হিতেশ, বাচ্চুর দুঃসাহস যথার্থ নির্ভীক, ভাষা শহীদের নেই দেশ ও বিদেশ। পৃথিবীর যে যেখানে লড়ছে এখন, পিপাসা মেটাতে চায় নিজস্ব ভাষায়, 21-19 তার পূর্ণ সমর্থন, ভাষা স্রোতস্বিনী বয়ে যায় মোহনায়। বরাক নাগরিক সংসদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জ্ঞাপন করবে, সংবর্ধনা পরে দেওয়া হবে। আজকে প্রাথমিক অভিনন্দন জ্ঞাপন করবেন শ্রী অতীন দাস মহাশয় এবং শ্রী সঞ্জিত দেবনাথ মহাশয়। আপনি
আজকের প্রেক্ষাপটের কবিতা এই মুহূর্তে আমার সঙ্গে নেই। প্রথমে আমি বরাক নাগরিক সংসদকে ধন্যবাদ জানাচ্ছি এই অভিনন্দন জ্ঞাপন করার জন্য, এবং এছাড়া আজকে নিখিল ভারত সাহিত্য সম্মেলন শিলচর শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে আমি আর এই কৃতজ্ঞভাবে সবাইকে বলছি না, কারণ সময়ের অভাব, সবাই কিছু না কিছু বলবেন, কারণ সব মাতৃভাষার আজকের যে রাষ্ট্রসংঘের যে প্রাধান্যতা সেটা হচ্ছে বিষয় হচ্ছে যে সবাইকে নিয়ে আমরা একসঙ্গে চলা। তাই সবাই একটু একটু মালা গাঁথবেন, ফুল দিয়ে দিয়ে এটা সম্পূর্ণ মালা হয়ে যাবে, এবং তাই আমরা সবার বক্তব্য শুনবো, সবার কথা শুনবো। আজকে আমি শ্রদ্ধেয় অতীন দাস মহাশয় বক্তব্য রাখেছিলেন, এখানে আমরা শুনেছি, এবং তা নিয়ে একটা প্রসঙ্গ নিয়ে আমি বলছি যে এখানকার ছেলেমেয়েরা, প্রসঙ্গ টেনে বলছি যে এখানকার ছেলেমেয়েরা বাংলা পড়ছে না কেন, তার জন্য হয়তো নতুন করে আমাদের আবার করে ভাবতে হবে। কারণ আমি জানি, বিশ্বাস করি, যতই আমরা পত্রপত্রিকা, লিটিল ম্যাগাজিন বলুন আর পত্রিকায়, দৈনিক পত্রিকায় বলুন প্রকাশ হোক, যদি আগামী প্রজন্ম কেউ বাংলা না পড়ে আর বাংলা না শিখে, আমরা যতই কবিতা লিখি, গল্প লিখি, সাহিত্য লিখি, এটা একদিন হারিয়ে যাবে। তার জন্য অনেককে, অভিভাবককে দায়ী করেছেন, এবং সেই সঙ্গে আমি কবি অতীন দাসের সঙ্গে আমিও সেই সব অভিভাবককে ধিক্কার জানাচ্ছি। কিন্তু তার সঙ্গে আরেকটা কথা, যেটা এখানে যারা শিক্ষক আছেন, তাদের রত্নদ্বীপ আছে, ওরা তো জানেই, আরও যারা একটু সচেতন সেই সব ব্যাপারে জানেন, যে আমাদের এখানকার যে মেরিট লিস্টটা হয়, বরাদ্দ হয়, মেধা তালিকা, সেই মেধা তালিকাতে যেমন আমার পরিচিত এবং আপনারা অনেকেরই পরিচিত হবে, যারা 80-90% আমার কাছে এই ধরনের মার্কশিট আমি জোগাড় করে রেখেছি দেখানোর জন্য। আমি সেই সব শিক্ষকদেরকেও আজকে স্মরণ করে দিচ্ছি, আমি সেটা হুঁশিয়ারি দিচ্ছি, স্মরণ করে দিচ্ছি, যেসব শিক্ষকরা দেখা যায় যে ছাত্র পড়ুয়া 90% পেয়ে যায় ইংরাজি, বিজ্ঞান বা সোসিওলজি, সমাজবিদ্যা এবং বাকি যে অ্যাডভান্স ম্যাথ সব সাবজেক্টে, কিন্তু বাংলাতে সে 60-65 পেয়ে সে মেধা তালিকার থেকে বিচ্যুতি ঘটে যায়। তো এরকম ছেলে মেয়েরা প্রচুর আমাদের এই উপত্যকায় আছে। তখন আমার পরিচিত একটা পরিবারের কথা বলছি, সে তার ছোট বোনকে বলছে, তুই বাংলা রাখবে না সাবজেক্ট, কারণ তাহলে তুই স্ট্যান্ড করতে পারবি না, স্টার মার্ক পাবে না। কারণ বাংলার শিক্ষকরা, যেসব শিক্ষকরা এই মাধ্যমিকের প্রশ্নপত্রের উত্তরপত্র দেখেন, যেসব হায়ার সেকেন্ডারির উত্তরপত্র দেখেন আমাদের এত অঞ্চলে, যেসব শিক্ষকরা, তারা বাংলাতে নম্বর দেন না। ওরা বলেন যে বাংলাতে নাকি বেশি মার্ক দেওয়া হয় না, কিন্তু তারা জানেন না অসমীয়া ভাষায় 100-তে যারা মেধা তালিকায় প্রবেশ করতে পারে তারা সবাই 91-এর 92, 93, 95, 97 পায়। হিন্দিতে আমার পরিচিত, আমার রিলেটিভ বলছে যে বাংলা ছেড়ে দিয়েছে, কারণ ও মেধা তালিকায় ঢুকতে পারবে না কিংবা স্টার পাবে না, তাই সে হিন্দি রেখেছে। কেন রেখেছে? হিন্দিতে যে 100-র মধ্যে 95-96 পাওয়াটা এমন কোনো কঠিন ব্যাপার নয়। আমরা যদি একটু তলিয়ে ভাবি, সেই যেমন আমি ওনার সঙ্গে অভিভাবককে দায়ী করছি, সেই সঙ্গে যেসব শিক্ষকরা সেই সব উত্তরপত্র দেখেন, তাদেরকেও আমি বলছি যে এই বাংলা ভাষার সুদূর প্রসারের জন্য অনেক অংশে তাদেরও ক্ষতিকারক ভূমিকা আছে, সেই দিকেও আমাদের সবার দৃষ্টি দেওয়া উচিত বলে আমি মনে করি। আর কথা বাড়িয়ে লাভ নেই, কারণ আপনারা সবাই জানেন 1952 খ্রিস্টাব্দের যে 21শে ফেব্রুয়ারির ইতিহাস। এখানে যারা আছেন কবি, সাহিত্যিক, তাদেরকে আমার বলার কিছু নেই, সবাই নিজে জানেন। তাই আর কথা দীর্ঘ না করে বাকিদের বিভিন্ন কথা, কবিতা, গান শুনে আমাদের আজকের এই 19শে পালন করবে। যারা এসেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমাদের বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রী বিমলেন্দু নাথ মহাশয়, ডক্টর বিমলেন্দু নাথ মহাশয় রয়েছেন, তিনি পুনেতে থাকেন, আমাদের সেই হচ্ছে আমাদের বৃহত্তর বাংলার ভূমন, এর বাইরে তিনি রয়েছেন। আমি প্রবাসী বলবো না, শব্দ ব্যবহার করবো না। আমি কৃতজ্ঞতা জানাই বরাক নাগরিক সংসদ এবং অনেক গুণীজন এখানে আছেন, আমি নাম জানি না, মার্জনা করবেন। অতীন দাস মহাশয়, আপনার নামটা সবাই মার্জনা করবেন। আমাকে শ্রীমতী মিতা প্রকাশ আমি চিনি, কবি, সাংবাদিক,
পৃষ্ঠপোষকতা করেন অনেক কিছু। উনি হঠাৎ, আমি এসেছিলাম তো উনি আমাকে বলে যে কিছু বলবেন, তো সেই জন্য আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি প্রবাসী বাঙালি হিসেবেই পরিচিত, মানে যেখানে যাই সেভাবে প্রবাসী বাঙালি, মানে কলকাতায় যারা বাঙালি পশ্চিমবঙ্গে যে শোনেন যে আমি মহারাষ্ট্রের, তো আপনি প্রবাসী বাঙালি, তো সেই অর্থে মানে আক্ষরিক অর্থে প্রবাসী বাঙালি। আমি প্রায় 3 দশক ধরে পুনাতে পূর্ণ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছি। তার আগে আমি বেনারসে ছিলাম প্রায় 10 বছর, আর তার আগে ছিলাম শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়ে, শান্তি বিশ্বভারতীতে পড়াশোনা করেছি। গুরুচরণ কলেজের ছাত্র ছিল, অনেক আগে এখান থেকে চলে গেছি। তার আগে ছিলাম আসামের ব্রহ্মপুত্র উপত্যকায়। তো সেই দিক দিয়ে দেখতে গেলে মানে প্রবাসী শব্দটা লেগেই আছে মানে আমার নামের সাথে। আমি সময় খুব কম, সবাই ব্যস্ত, কিন্তু আমি একটু লোক সম্মেলন করতে পারছি না কিছু কথা বলার। তো সময় পেরিয়ে গেলে আপনি আমাকে নির্দ্বিধায় বলবেন যে না, এটা থামুন। যারা শিক্ষক, মানে আমি অধ্যাপক পড়াই, একটা দোষ হলো যে মানে যখন আমরা বলতে যদি ভালো শ্রোতা দেখি বলতেই থাকি আর কি, বুঝতেই পারি না যে অন্যরা মানে এখন। তো মহারাষ্ট্রতে আমি যখন যাই, আমি মহারাষ্ট্রের কথা বলবো, আমি বেনারসের কথা বলছি না, 1952-তে। তো ওখানে গিয়েই প্রথমেই তো একটা ভাষা নিয়ে একটা প্রবলেম, যেটা সমস্যা দাঁড়ালো। সেখানে আমার তখন ছিল শিবসেনার, মানে সেই তখন আবার মানে শিবসেনা গভর্নমেন্ট সরকার ছিলেন। তারা বলেন যে বাইরের থেকে যাদের মাতৃভাষা মারাঠি নয় তাদের একটা পরীক্ষা পাশ করতে হবে মারাঠি ল্যাঙ্গুয়েজ। তো সেই পরীক্ষাতে আমি পাশ করেছি আর কি, 59% পেয়েছিলাম। হ্যাঁ, মানে তো আমার তখন অনেক কিছু পড়াশোনা হয়েছিল এবং আমাকে আমার পরীক্ষক জিজ্ঞেস করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কি অবদান মহারাষ্ট্রে, এবং লজ্জিত বোধ করেছিলাম আমি বিশ্বভারতীর ছাত্র হয়ে যে আমি উত্তর দিতে পারিনি। 1897 সালে সত্যেন্দ্রনাথ ঠাকুর, প্রথম আইসিএস, রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা, তিনি ওখানে কার্যরত ছিলেন। উনি অবসরপ্রাপ্ত করেছিলেন সাতারা ডিস্ট্রিক্টে যাবে। তখন যখন রবীন্দ্রনাথ ঠাকুর ওখানে যান, তখন 12টা অভং সেখানকার যে সাধু বা বলতে পারেন সন্ত ওরা বলে, তুকারামের অনুবাদ করেছিলেন। সেটা তুকোবা বলে এখনো পাওয়া যাবে, আপনি মানে ইন্টারনেটেও পাবেন। সেটা 12টা মানে মারাঠি ভাষা থেকে বাংলায় উনি অনুবাদ করেছিলেন, সবাই জিজ্ঞেস করে। আমি সেটা জানতাম না এবং আমি খুব লজ্জিত বোধ করেছিলাম। এই যে ভাষা, অনেক ভাষা যে সহিষ্ণুতা, এই যে অন্য ভাষা শেখার আগ্রহটা, সেটা ছিল না। কিন্তু যেহেতু এটা রবি ঠাকুর, তারপরে আমি সেটা পড়লাম, সেটা নিয়ে কিছু আমি লিখেও ছিলাম। তো তখন আমার যখন পরীক্ষা পাস করতে হয় তখন তো পড়াশোনা করতেই হবে, নাহলে আমার চাকরির সেই মাইন্ডের ইনক্রিমেন্টটা বন্ধ হয়ে যাবে। তখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম, পরে অনেক উন্নতি হয়েছে। তো তখন পড়তে গিয়ে দেখলাম যে এগুলো সিস্টার ল্যাঙ্গুয়েজ, মানে একই ভাষার থেকে, মানে মাতৃভাষা আমার বাংলা, কিন্তু মাতৃর মাতার মাতা মানে সংস্কৃত থেকে সবগুলো বেরিয়েছে। তাই অনেকগুলো শব্দ, যেহেতু সংস্কৃত আমার ছিল এখানে, কারণ তখন কিন্তু আমার বাংলা, আমি নর্সিং স্কুলে আমার বাংলা, আমার বাবা বলেছে যে যাই হোক না হোক দেশ পত্রিকাটা পড়তে হবে, আনন্দবাজার পত্রিকা পড়তে হবে এবং আসাম ট্রিবিউনও পড়তে হবে ইংরেজির জন্য। এবং প্রান্তজ্যোতি, তখন কালোদা বলতাম, আমাদের কালাদা ছিলেন, আমি ওনাকে দাদাই বলতাম, আমার ছেলে আমার বন্ধু জয়ন্ত। তো ওনার কাছে প্রান্তজ্যোতি সেই পত্রিকাও পড়তাম। বাবা বলতে যে পড়তেই হবে তোমাকে। তো বাংলা আমার বিষয় ছিল। আমি কোনো মেধাতে তখন মানে পাস করতে পারিনি, কিন্তু আমার ভাই মানে মেধাতে এসেছিলেন, বিমাননাথ, উনি দেশে লেখেন, উনি তো বিমাননাথ মানে মেধাতে পাস করেছিলেন বাংলা ভাষা নিয়ে, সেই রকম কঠিন পরিস্থিতি। তো তখন বলছি যে আমি যখন সংস্কৃত থাকার জন্য অনেক শব্দ বুঝতে পারলাম। যেমন ওখানে ভাত বলে মারাঠিতে, ভাতকে ভাতি বলে। এবং আমাদের অ্যাসামিসে, অসমীয়াতে যেটা আমরা মাকে ওরা আই বলে, আমরা মা বলি, মারাঠিতে আই বলে। মানে কোথায় যে কোথার মানে একটা সমস্যা শব্দ। তারপরে যেমন ধরুন তুমি কোথায়, কুঠে, তুমি কোথায় গেলে, তুই কুঠে গেলি। তো তাড়াতাড়ি সেগুলো রপ্ত করতে পারলাম। মানে এখন আমি মারাঠিতে, আমাকে যেহেতু আমি এইচওডি জুলজি হয়েছি, হেড অফ দ্য ডিপার্টমেন্টের জন্য মারাঠিতে ভাষণ দিতেই হয়, কিন্তু আমি অনেক মানে মিল খুঁজে পাই। এবং সেই জন্য মানে এই যে আজকের দিনটাতে নিজের মাতৃভাষা শুধু নয়, মানে অন্য ভাষা শেখার আগ্রহটা, কিন্তু প্রথম কর্তব্য হলো যে মানে নিজের ভাষাটাকে আগে ভালো করে শেখো। নিজের ভাষাটাকে যদি ভালো করে ভালোবাসতে পারি,
তাহলে অন্য ভাষার প্রতি মানে অন্য একটা মানে সৃষ্টি তৈরি হয়। তো আমি সেখানে সেরকম করে ওখানে দীর্ঘদিন থাকতে থাকতে মানে সেই বুঝতে পারলাম প্রবাসী বাঙালি একটা মানে আমি স্ট্যাটিস্টিক্স বলছি মানে পরিসংখ্যান, যে 1911-তে যে জনগণনা হয়েছিল তখনকার মানে হিসেব মতো 2011 যে গণনা হয়েছিল সেই হিসাবে 9,60,00,000 নাগরিক যাদের মাতৃভাষা সরকারিভাবে লেখা আছে বাংলা, 9,07,00,000 বাংলা ভাষা মাতৃভাষা, সেটা 2011 জনগণনা। তার মধ্যে 1,80,00,000 বাঙালি বাংলার বাইরে থাকেন, ধরুন 20% মানে 20%। তো তার মধ্যে 4,80,000 মহারাষ্ট্রে থাকেন বাঙালি, মানে এখন তো অনেক বেড়ে গেছে, তার কারণ হচ্ছে সেখানে মানে অনেক ধরনের, তো সবচেয়ে বেশি মানে বাঙালি ওখানে থাকেন মানে। তো একটু আগে আপনিও বলেছিলেন যে সিলেটি নানা রকম এই যে উপভাষা এসেছেন, আমরা যখন ওখানে পুজোতে যাই পুনাতে, তো সেই বাংলা শুনি নানাভাবে নানা রকম অ্যাকসেন্ট যেটা বলে আমরা, কিন্তু তখন যেই মানে আমার মনে হচ্ছে যখন আমি বাইরে গেছি, বাইরে মানে কেউ বাংলাতে কথা বলে পেছন ফিরে দেখি, সেটাই হচ্ছে প্রথম ভালোবাসা। যে মানে এখনকার যে প্রজন্মের ছেলেমেয়েরা কেউ বাংলাতে কথা বলছে, নিজের মাতৃভাষা বাংলা, বাবা মাকে মানে বাংলাতেই কথা বলছে, মানে ফোনে বাংলাতে কথা বলছে, সে ডেডি বলুক ফোনের ভাষাগুলো বাংলায়, কিন্তু পেছনে বা কত বাংলা শুনে কিন্তু কৌতূহল ওদের জাগে না। সেটাই আফসোসের ব্যাপার, যে এইটার জন্য দায়িত্ব সবার, মানে অভিভাবক বলুন বলুন। তার মধ্যে আমার মনে হয় যে আজকাল যে কমিউনিকেশন মিডিয়াম যেটা, এটাকে অনেক স্ট্রং করতে সবাই বলেছেন, আমি এগুলো পুনরাবৃত্তি করছি না যে শিক্ষকদের দায়িত্ব, অভিভাবকদের দায়িত্ব, কিন্তু আজকাল হচ্ছে এই জেনারেশনের সবচেয়ে মানে জোরদার যেটা বলবো মানে সবচেয়ে স্ট্রং মিডিয়া হচ্ছে কমিউনিকেশন, কম্পিউটার, আইটি, সেভাবে আমাদের মানে আমাদের ওদের জনপ্রিয় করতে হবে, মানে তাছাড়া আমাদের উপায় নেই। মানে এখন ধরুন আমরা হোয়াটসঅ্যাপে বাংলাতে টাইপ করতে পারি, এই ধরনের প্রযুক্তি আমাদের এখন দেখতে হবে ওদের মধ্যে আগ্রহটা বাড়ানোর জন্য। বাংলাটা ওইভাবে যদি করা যাবে না, আমাদের সাথে পুরনো পদ্ধতিতে বাংলা করে, মানে আমার বাবাও বলেছিলেন যে খুব মানে বিরক্তিকর, বাবা যখন বেঁচে ছিলেন তখন বলছে যে কেউ জিজ্ঞেস করেছিল তুমি বিদ্যাসাগরকে জানো ক্লাসে, তো উত্তর দিচ্ছিল হ্যাঁ জানি, পারিস না। তো এখন মানে সম্রাট অশোককে ধারকার, তো এই ধরনের মানে মিডিয়ার কত বড় মানে আছে, তাই আমার মনে হয় মিডিয়ারও একটা, আমি যারা শুধু যোগ করলাম, যারাই মানে আপনারা বলেছেন যে মিডিয়ার একটা বিরাট যোগদান আছে, আমি এইটুকু বলি। মানে আজকে সকালে একটা মেসেজ করেছি, এটা কেউ হোয়াটসঅ্যাপে অনেকেই পাঠায়, তো সেটাকে একটু বদলে আমি মানে শেষ করছি। আমি বাংলায় কথা বলি, আমি বাংলার কথা বলি, আমি চিরদিন বাংলায় নিজে আমিকে চিরদিন বাংলায়